অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ফয়সাল মজুমদার, সহকারী শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমি ব্যবসা শিক্ষা শাখায় হিসাব বিজ্ঞানের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা পঞ্চম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে আছে হিসাব। হিসাব বিজ্ঞানের হিসাবটা কি, তো হিসাবের শ্রেণীবিভাগ আজকের পাঠে আমরা জানব। আর হিসাবের ধারণা বৈশিষ্ট্যগুলো জানব। হিসাবের বিভিন্ন প্রকার ছক তৈরি করতে জানব, কিভাবে করে হিসাবের ছকগুলো তৈরি করা হয়। তারপরে হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণীবিভাগ করতে পারবো। দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে সংশ্লিষ্ট হিসাবকে আমরা লিপিবদ্ধ করতে পারবো। প্রথমে আরম্ভ করি, হিসাব কি। হিসাব এর ইংরেজি শব্দ হচ্ছে অ্যাকাউন্ট। প্রত্যেকটি কারবার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের হিসাব হয়ে থাকে, যেমন নগদান হিসাব, মূলধন হিসাব, তারপরে বেতন হিসাব ইত্যাদি। এই হিসাবগুলা কিভাবে লিখে রাখা হয় বা কিভাবে এগুলাকে শ্রেণীবিন্যাস করা হয়, এগুলি আজকের পাঠে আমরা জানব। প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো হয় এগুলা থেকে হিসাব শনাক্ত করা হয়, ওই হিসাবগুলোই লিপিবদ্ধ করা হয়, লিখে রাখা হয়। এবার হিসাবের যেই ছকে লিপিবদ্ধ করা হয় এটা বলি। হিসাবের দুই ধরনের পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে চলমান জের ছক। এই টি দ্বারা এখানে এই ডেবিট এবং ক্রেডিটের সমান বোঝানো হয়েছে। এখানে ডেবিট দিকে দেখো তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা, এই চারটা ঘর আছে। আর ক্রেডিট দিকে তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, টাকা, এই চারটা ঘর আছে। এইভাবে করে টি ছকে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, হিসাবগুলো লেখা হয়। যেমন এই হিসাবের নাম ধরে নেই, এই হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব। তাইলে নগদ টাকা যদি আসে তাহলে ডেবিট দিকে বসবে, আবার নগদ টাকা যদি চলে যায় তাহলে ক্রেডিট দিকে বসবে। যেমন নগদ টাকা আসলো কিভাবে, বিক্রয়ের মাধ্যমে টাকা আসলো, তাহলে বিক্রয় হিসাব এদিকে বসবে। আবার বেতন প্রদানের ফলে টাকা চলে গেছে, বেতন হিসাব এদিকে বসবে। এইভাবে করে এখানে টাকার অঙ্কগুলো বসবে। এইভাবে করে তোমার টি ছকটা তৈরি করা হয়। আবার চলমান জের ছকের বেলায় তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর এখানে জের বা ব্যালেন্স, এখানে ডেবিট, এখানে ক্রেডিট। লক্ষ্য করো এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট জের, ক্রেডিট জের, এভাবে করে চলমান জের ছক প্রস্তুত করা হয়। এটা হচ্ছে, মনে করো এটাও নগদান হিসাব, আর এটা হচ্ছে তোমার চলমান জের ছক। এই দুটি পদ্ধতিতেই হিসাব লিপিবদ্ধ করা যায়। তো তোমরা জানলে এই হিসাবের বিভিন্ন প্রকার ছক। এটা একটা ছক, এই ছকের নাম হচ্ছে চলমান জের ছক। আর এর আগে যেই ছকটা দেখাইছিলাম ওইটা হচ্ছে এই টি ছক। এখানে হিসাবের কোড নং লিখে রাখা যায়। যাই হোক, তোমরা এটা এই প্র্যাকটিস করবে।
এবার আমি হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণীবিভাগটি একটু আলোচনা করি। হিসাব সমীকরণটা কি? হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল যোগ ই। এ মানে কি? এ হচ্ছে অ্যাসেটস, এল মানে লায়াবিলিটি, লায়াবিলিটিস প্লাস ইকুইটি। ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। লায়াবিলিটি মানে হচ্ছে দায়, আর অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। তাহলে হিসাব সমীকরণটা হয় সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে এই এ সমান এল প্লাস ই, এ ইকুয়াল টু এল প্লাস ই। তাহলে এখানে এই এ মানে কি? এ মানে হচ্ছে সম্পদ। একটা কারবার প্রতিষ্ঠানের মধ্যে যে পরিমাণ সম্পদ থাকে তাকে আমরা অ্যাসেট বলি। এবার দায় কি? দায় হচ্ছে একটা প্রতিষ্ঠানের যে ঋণ থাকে, অর্থাৎ যে টাকা প্রতিষ্ঠানের কাছ থেকে অন্য কোনো পক্ষ পাওনাদার বা ঋণ প্রদানকারী পাবে, তা হচ্ছে কারবার প্রতিষ্ঠানের জন্য দায়। আর এই দায়টা যদি সহজে বুঝো তাহলে এরকম, দায় হচ্ছে দিতে হবে এমন। এবার মালিকানা সত্ত্বের কথা বলি। মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের সত্ত্ব বা মালিকের অধিকার। মালিক যে অর্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাবে তাই হচ্ছে মালিকের অধিকার, অর্থাৎ মালিকানা সত্ত্ব। এরকম হয়, এই মালিকানা সত্ত্ব সমান ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। লক্ষ্য করো, মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের অধিকার, অর্থাৎ মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি পাবে, এটাই হচ্ছে মালিকের অধিকার। প্রথমেই মূলধন মালিক ব্যবসায়ে যেই টাকা সরবরাহ করে বা যেই টাকা যোগান দেয় বা যে টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে তাকে বলা হয় মূলধন। এটা ব্যবসায়ের মূলধন। এবার ব্যবসায়ের মধ্যে বিভিন্ন ধরনের আয় আসে এবং ব্যয় হয়। পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক যে অর্থ নিয়ে যায় বা উত্তোলন করে, টাকা নিয়ে যায়, ওইটি হচ্ছে উত্তোলন। এখানে উত্তোলন বলতে উঠানো বোঝানো হয়েছে। আর মালিক, শুধুমাত্র মালিক যে টাকা ব্যবসা থেকে উঠাবে তাকেই আমরা উত্তোলন হিসাবে ধরে নিব। তাহলে হিসাবে শ্রেণীবিভাগটা আমরা করতেছি। হিসাবে শ্রেণীবিভাগকে প্রথমে 1 নম্বরে আসবে সম্পদ, 2 নম্বরে দায়, 3 নম্বরে আয়, 4 নম্বরে ব্যয়, 5 নম্বরে মালিকানা সত্ত্ব। এভাবে করে হিসাবের শ্রেণীবিভাগ করা যায়। তাহলে হিসাবকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। তাহলে হিসাব 5 প্রকার। 5 প্রকারের মধ্যে প্রথমে আছে সম্পদ হিসাব, তারপর আছে দায় হিসাব, তারপর আয় হিসাব, ব্যয় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব। একটু কথা বলে রাখি, এখানে সনাতন পদ্ধতিতে বা আগে যেভাবে অঙ্ক করা হতো হিসাব বিজ্ঞানের বা বুককিপিংয়ের, তখন কিন্তু এই 5 প্রকারের হিসাব ছিল না। তখন এই সমীকরণটা ছিল শুধুমাত্র সম্পদ সমান দায়, আর দায়ের মধ্যেই মালিককে ওখানে দায় হিসাবে ধরা হতো। যাই হোক, তখন হিসাবগুলো ছিল এরকম। 1 নম্বর ছিল সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব। 2 নম্বরে হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। 3 নম্বরে নামিক হিসাব। নামিক হিসাবকে আয় ব্যয়বাচক হিসাবও বলা হয়, নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। সনাতন পদ্ধতিতে হিসাব 3 প্রকার, আর আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার।
আমরা মূলত আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। এবার আমি কতগুলো হিসাবের নাম লিখে দিচ্ছি, সবাই লক্ষ্য করো। আমি একটা চার্ট তৈরি করি। লক্ষ্য করো, এখানে হিসাবে শ্রেণীবিভাগ করতে গিয়ে আমি একটা ঘর তৈরি করলাম। এই ঘরের মধ্যে প্রথম ঘরে দিলাম সম্পদ, তারপরে দায়, তারপরে আয়, তারপরে ব্যয়, তারপরে মালিকানা সত্ত্ব। সম্পদের মধ্যে কি কি যাবে লক্ষ্য করো। সম্পদের মধ্যে যাবে যেমন নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, তারপরে যন্ত্রপাতি হিসাব, তারপরে ভূমি ও দালান কোঠা, তারপরে এই অন্যান্য আরো কিছু চলতি সম্পদের নাম লিখি। চলতি সম্পদের মধ্যে আছে দেনাদার, তারপরে আছে প্রাপ্য বিল ইত্যাদি, এরকম আরো আছে। যাই হোক, দায়ের মধ্যে প্রথমে লিখি পাওনাদার, ঋণ, ঋণ বা ব্যাংক ঋণ হতে পারে, এগুলো হচ্ছে তোমার দায়। ছাড়া আছে প্রদেয় বিল। কোন হিসাবটা কোন শ্রেণীতে আছে এভাবে তুমি একটা ঘর তৈরি করে এটার মধ্যে তুমি সাজায়া লিখতে পারো। এবার দেখো, আয় হিসাবের মধ্যে আছে বিক্রয় হিসাব, ব্যয় হিসাবের মধ্যে আছে ক্রয় হিসাব, বেতন হিসাব ইত্যাদি। মালিকানা সত্ত্ব হিসাবের আগেই বলছিলাম, মালিকানা সত্ত্বের মধ্যে আছে মূলধন। এই আয় ব্যয়গুলো মালিকানা সত্ত্বের মধ্যে আছে। আর আছে উত্তোলন। উত্তোলন উত্তোলন এই যে আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, এগুলো এক ধরনের উত্তোলন। জীবন বীমা প্রিমিয়ামও উত্তোলন। যাই হোক, আয়ের মধ্যে আরো কয়েকটা লিখি, যেমন ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি। এখানেও লিখি, এটা হতে পারে প্রদান বা ব্যাংক সুদ বা ব্যাংক চার্জ, এগুলো অনেকগুলা হিসাব হইতে পারে। তুমি এগুলা এই তোমার বই থেকে সংগ্রহ করে দেখবে এবং একটা তালিকা তুমি প্রস্তুত করবে। আর পরবর্তীতে এই আমরা আলোচনা করব এই দুতরফা দাখিলা অনুসারে হিসাবের ডেবিট ক্রেডিট। দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে হিসাবের কিভাবে কোনটিকে ডেবিট করা হয়, কোনটিকে ক্রেডিট করা হয়, এটা একটু আমরা জানবো। তোমরা এই শ্রেণীবিন্যাসের এখানেও দেখানো যায়। এখানে যতগুলো সম্পদ রয়েছে, সম্পদগুলো যদি বৃদ্ধি পায়, বৃদ্ধির ক্ষেত্রে যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে সম্পদটা হবে ডেবিট, দায়টা হবে ক্রেডিট, আয়টা হবে ক্রেডিট, ব্যয়টা হবে ডেবিট, আর মালিকানা সত্ত্ব হবে ক্রেডিট। লক্ষ্য করো, উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এ কারণে এটা কিন্তু বৃদ্ধি হইল না, হ্রাস পাইল, তাহলে এটা কিন্তু পাল্টে যাবে। অর্থাৎ
উত্তোলন হিসাব হবে ডেবিট। আয়কর, জীবন বীমা প্রিমিয়াম এগুলো আসলে একই কথা। এই সবগুলি হবে কি, এগুলো হয়ে যাবে ডেবিট। মূলধন হিসাব হবে ক্রেডিট। মনে করো মালিক ব্যবসায় মূলধন সরবরাহ করলেন, অর্থাৎ মালিক ব্যবসা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাহলে জাবেদা বা হিসাবের ডেবিট ক্রেডিট তুমি কিভাবে নির্ণয় করবে? নগদান হিসাবকে ডেবিট করবে। এই যে নগদান হিসাবকে ডেবিট করলে, কারণ এখানে ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে একটা হিসাব করার সময় তুমি এভাবে করে করবে। নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। প্রথমে আমরা ডেবিটের হিসাবটাই লিখবো সবসময়, নগদান হিসাবটা প্রথমে লিখবো, তারপরেই ক্রেডিটে যেটা আছে ওইটা লিখবো, ঠিক আছে? এবার লক্ষ্য করো, অন্য আরেকটা লেনদেনের কথা বলি। যেমন নগদে পণ্য বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় হিসাব আমরা বলছিলাম ক্রেডিট, তাহলে বিক্রয় হিসাব যাবে ক্রেডিটে। আর নগদে বিক্রয় করার ফলে নগদ টাকা বৃদ্ধি পাবে, এই যে সম্পদ বৃদ্ধি পেল, তাহলে নগদান হিসাব হবে ডেবিট আর বিক্রয় হিসাব হবে ক্রেডিট। তখন নগদান হিসাব হবে ডেবিট এবং বিক্রয় হিসাব হবে ক্রেডিট। তাহলে তোমরা বুঝতে পারলে এখানে হিসাব সমীকরণের মাধ্যমে হিসাবের ডেবিট ক্রেডিটগুলো নির্ণয় করা যায়। আর এই হিসাবগুলো কোনটা ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে এটা জানাও কিন্তু জরুরি। এখানে তোমাদেরকে একটা অঙ্কের নমুনা দেখাই। তোমাকে যদি লেনদেনগুলো দেওয়া হয় তখন তুমি কিভাবে করে লিখবে, অর্থাৎ সাজিয়ে কিভাবে লিখবে। এবার আমি যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাই তাহলে আমি কিভাবে করে ঘরটি তৈরি করব। এখানে উপরে আমি সাজিয়ে লিখি যে মিস্টার রহিমের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। এই ঘরটার নাম দিলাম তারিখ বা ক্রমিক। এখানে আমি যেহেতু ক্রমিক সংখ্যায় লিখছি তাহলে ক্রমিক দেওয়া যায়। তোমার অঙ্কে যদি তারিখ থাকে তাহলে তারিখ দিবে। এখানে হিসাবের নাম, এখানে ডেবিট, এখানে ক্রেডিট দিলাম। লক্ষ্য করো ক্রমিক নাম্বার 1 এত টাকা নিয়ে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে এখানে দুইটি পক্ষ তুমি নির্বাচন করতে হবে। 1 নম্বর পক্ষ হচ্ছে নগদান হিসাব আর অপর পক্ষটি হচ্ছে মূলধন হিসাব। আমরা লিখলাম প্রথমে নগদান হিসাব, তারপরে লিখলাম মূলধন হিসাব। নগদান হিসাব এবং মূলধন হিসাব লেখার পর আমি ওই টাকার অঙ্কটা লিখে দিলাম 1 লক্ষ টাকা। এখানেও লিখে দিলাম 1 লক্ষ টাকা। লক্ষ্য করো এখানে প্রথম লেনদেনটি আমি ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম। এবার দ্বিতীয় লেনদেনটিতে আসি। দ্বিতীয় লেনদেনটিতে হচ্ছে 20,000 টাকার পণ্য ক্রয় করলেন। তাহলে এখানে দুইটি হিসাব, এখানে ক্রয় করার ফলে নগদ টাকা হ্রাস পাবে আর হ্রাস পাওয়ার ফলে নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট। এই যে নগদান হিসাব লিখলাম ক্রেডিটে, নগদান হিসাব ক্রেডিটে লিখলাম। টাকার পরিমাণ টাকার ঘরে লিখলাম, ডেবিটের ঘরে 20,000 এবং ক্রেডিটের ঘরে 20,000 লিখলাম। এবার 3 নম্বর লেনদেনে 15,000 টাকার পণ্য বিক্রয় করলেন। এখন নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আবার,
এবার নগদান হিসাব হলো ডেবিট, আর বিক্রয় হিসাব হবে ক্রেডিট। এখানে 15,000 টাকা, এখানে 15,000 টাকা। তাহলে তোমরা দেখলে কিভাবে একটি হিসাবের মধ্যে কিভাবে লিপিবদ্ধ করবে, এবং এখানে তোমাদের 4 নাম্বারের জন্য একটা প্রশ্ন থাকবে। এভাবে লেনদেনগুলো দেয়া থাকবে এবং তোমাকে বলা হবে যে এর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তুমি এভাবে ডেবিট ক্রেডিট ছক আকারে এঁকে এটা নির্ণয় করবে এবং এইভাবে তুমি লিখে প্রকাশ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।